জি। সমান্তরাল বল সিস্টেম। আজকে ঠান্ডা আছে নাকি? আজকে সমান্তরাল বল সিস্টেম নিয়ে কাজ করব। আমরা আজীবন শিখেছি যে দুই বা ততোধিক বলের লব্ধি বের করতে হলে তাদের ক্রিয়ারেখাগুলো একটা বিন্দুতে ছেদ করে। বুঝলাম? তারা একটা বিন্দুতে ছেদ করে। মাথা চুল টুল সব পাগল পাগল হয়ে গেছে কেন? তাড়াতাড়ি জয়েন করো। কানিস ফাতেমা মীমৌসিক, কুষ্টিয়ার মানুষ। এইভাবে ক্লাস নিতে নিতে বোরিং হয়ে গেলাম। আমরা জানি একটা বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল যদি থাকে তাহলে এদের লব্ধি নির্ণয় করা যায়। এদের লব্ধি সামান্তরিক অঙ্কন করে কর্ণ বরাবর ক্রিয়াশীল হয়। ওকে, বলগুলোর যদি ভেক্টর রূপ হয় এরকম পি ভেক্টর কিউ ভেক্টর, লব্ধি ভেক্টরটা যদি আর ভেক্টর হয় তোমরা জানো যে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কোনো একটা বিন্দুতে যদি দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে লব্ধি এভাবে তোমরা বের করো, তাই না বলো? আর আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যদি দুইটা কোনো একটা রিজিড বডির উপরে দুইটা সমান্তরাল বল ক্রিয়াশীল হয়। যেমন দেখো, এটা তো দেখতে পাচ্ছ না, এই যে এই টুলটা, হ্যাঁ, এই টুলে যদি এখানে একটা বল প্রয়োগ করা হয়, এখানে একটা বল প্রয়োগ করা হয় সমান্তরালে, হ্যাঁ, এই রিজিড বডিটা তাহলে এই দিকে সরে যাবে। এদেরকে সমান্তরালে বল প্রয়োগ করতেছি, এই দিক ওদিক সরছে, তাহলে নিশ্চয়ই এখানে লব্ধি বল আছে, রাইট? তাহলে দুটি সমমুখী সমান্তরাল বল অথবা দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি বের করাটাই আমরা আজকে বেসিক জিনিসটাই আজকে শুধু শিখবো। হ্যাঁ, জাস্ট এইটুকুই শিখবো। মনে করো এটা পুরাটা একটা রিজিড বডি, এই রিজিড বডির উপরে তাহলে মনে করো কোন একটা রিজিড বডির, এই যে দেখো এখানে একটা বল প্রয়োগ করা আছে, মনে করো এই বরাবর, এটা হচ্ছে পি বল, ওকে, এখানে একটা বল প্রয়োগ করা আছে, এটা কিউ বল, ওকে। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখলাম এই দুটা বল সমমুখী সমান্তরাল বা সদৃশ সমান্তরাল, ওকে। তাহলে এই বলটাকে আমি ভেক্টর দিয়ে যদি প্রকাশ করি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ওকে। পি ভেক্টর মানে হচ্ছে পি মানের একটা বলের ভেক্টর নির্দেশক, বল মানে এটা হচ্ছে বল ভেক্টর, ওটাও একটা বল ভেক্টর, দুটা সমমুখী সমান্তরাল বল। এখন আমার প্রশ্ন, এই দুটা বল যদি সমান্তরাল হয় তাহলে এদের লব্ধির মান কত হবে এবং এদের দিকটা কেমন হবে, রাইট? আচ্ছা, আমরা সাধারণভাবে জানি যদি কোনো একটা বিন্দুতে নির্দিষ্ট কোণে দুটা বল ক্রিয়াশীল হয় ভিন্ন মানের, তাহলে লব্ধি বলটা বড় বলের দিকে একটু ছোট কোণ তৈরি করে, বড় বলের দিকে হেলে থাকে, ওকে। এখন দুইটা সমমুখী সমান্তরাল বল যদি ক্রিয়া করে, যেমন দেখো ওই দড়িটা দাও তো, এই যে দেখো এই দড়িতে যদি আমি দুইটা বিপরীত দিকে বল প্রয়োগ করি তাহলে এটা এদিকে এটা এদিকে, যে বলটা বড় সেদিকে কিন্তু বস্তুটা গতিশীল হয়, ঠিক আছে।
তাহলে বিপরীতমুখী বলের সমান বিপরীতমুখী সমান্তরাল বল যদি হয় তাহলে তাদের লব্ধিটা হবে তাদের বিয়োগ ফলের সমান, এটা বোঝাই যাচ্ছে। এদিকে যদি 10 নিউটন বলে টানি, এদিকে যদি 6 নিউটন বলে টানি, তাহলে 10 নিউটন বলের দিকে কিন্তু সেটা গতিশীল হবে। ওকে, বাট আমি যদি একই দিকে বল প্রয়োগ করি তাহলে কি হবে? মনে করো এখানে আটকানো আছে, এই দিকে দুইটা, আমি একটা বল প্রয়োগ করতেছি, এখানে আরো একটা বল নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে দুটা বলের যোগফল হবে তাদের লব্ধির মান, ঠিক কিনা? তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে দুটা বলে ক্রিয়াবিন্দু যদি আলাদা জায়গায় হয়, একই বিন্দু না হয়, এবং বলদের ক্রিয়ারেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের লব্ধিটা আমরা কিভাবে বের করব? ওকে, তাহলে দেখা যাক এই দুটা বলকে কোনো একটা জায়গায় স্থানান্তর করা যায় কিনা। এই দুটা বলের লব্ধি আমরা বের করতে পারছি না আমাদের জানা জ্ঞান দিয়ে। আমাদের জ্ঞান আছে একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হয় মোস্তাক, ঠিক আছে, তবে আমরা লব্ধি বের করতে পারবো। আমি একটা কাজ করি সুবিধার জন্য, এইদিকে একটা এফ মানের একটা বল প্রয়োগ করলাম, এফ মানের একটা বল প্রয়োগ করলাম, তাহলে এফ ভেক্টর এটা হবে, রাইট? তাহলে এইদিকে যদি বিপরীত দিকে একটা এফ মানের বল প্রয়োগ করি তাহলে এটা হবে মাইনাস এফ ভেক্টর, মান এফ, বাট ভেক্টর দিয়ে প্রকাশ করেছি বলে মাইনাস দিয়েছি, কারণ এর দিক এই দিকে, এর দিকটা উল্টা দিকে, এই জন্য মাইনাস দিয়েছি। ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, এই স্ট্রাকচারে কয়টা বল আছে এটা যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তাহলে তোমরা সাধারণভাবে বলবা যে ভাই এখানে তো 4টা বল দেখা যাচ্ছে, পি, কিউ, এফ ভেক্টর, আবার মাইনাস এফ ভেক্টর। অ্যাকচুয়ালি কিন্তু তা না। এই দুটা বলের মান যেহেতু সমান এবং বিপরীতমুখী এবং একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল, তখন এই দুটা বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ এই গোটা স্ট্রাকচারে অ্যাকচুয়ালি দুইটা সমান্তরাল বল আছে, একটা পি আর একটা কিউ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে বলি এই বল আর এই বলের ক্রিয়াবিন্দু কিন্তু এখানে দেখো তো একটা বিন্দুতে ক্রিয়াশীল কিনা, তাহলে এখানে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এই দুটা বলের লব্ধি ক্রিয়া করবে, তাহলে এই দুটা বলের লব্ধি তাহলে এইটা, এবং এই লব্ধিটা তাহলে পি ভেক্টর প্লাস এফ ভেক্টর লব্ধিটা, এবং এটাকে যদি আমরা পেছন থেকে বর্ধিত করি তাহলে এই ভেক্টরটা হবে তোমার পি ভেক্টর প্লাস এফ ভেক্টর। কি ক্লিয়ার? এই বল আর এই বলের লব্ধি পাইলাম। ওকে, এখন যদি আমি বলি এই দুটা বলের লব্ধি তাহলে কি হবে, এই যে দেখো এখানে তাহলে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, এই সামান্তরিকের কর্ণ বরাবর তাহলে এই দুটা বলের লব্ধি ক্রিয়াশীল হবে, কারণ একটা বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এই কর্ণটা এই বরাবর, রাইট? তাহলে এই বরাবর ক্রিয়াশীল হবে কিউ মাইনাস এফ ভেক্টরটা। এটাকে যদি এদিকে বর্ধিত করে দিই তাহলে বর্ধিত করে দিলে তাহলে এই বরাবর ক্রিয়াশীল হবে তোমার পি না কত মোস্তাক, কিউ ভেক্টর মাইনাস এফ ভেক্টর। তোমরা কি বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, বলো এটুকু ক্লিয়ার কিনা বলো। ওকে, আটকে আছে নাকি? এখানে আটকে আছে কেন? কে ক্লিয়ার? ও ভাইজান, এখানে আটকে আছে তো। হ্যাঁ, ক্লিয়ার সবার? এস এম অন্তর, কানিস ফাতেমা মিমৌসি, নাহিয়ান হাসান, আল্লাহ কতদিন পর তোমার সাথে দেখা, সে কবে থেকে যে ক্লাস করো না নাকি? আচ্ছা, ভেরি গুড। তাহলে এইটুকু ক্লিয়ার, তাই না? তাহলে এই দুটা বলের লব্ধি এইটা, এই দুটা বলের লব্ধি এইটা, তার মানে এই বলগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে তাহলে আমরা বুঝতে পারছি এই দুটা, এই সব কটা বলের লব্ধি এই বিন্দুতে ক্রিয়াশীল, তাই কি নমস্কার? তাহলে যদি তাই হয় তাহলে এবার দেখো কি করতে চাচ্ছি আমি, এটাকে একটু মিশাই দিই। হ্যাঁ, মিশাই দেওয়ার পরে এবার আসো, আমি যদি বলি এখন এই পি প্লাস এফ ভেক্টরটা কিউ মাইনাস এফ ভেক্টর থেকে বড় হবে ডেফিনেটলি, তাহলে এই দুটা বলের আবার লব্ধি কি, এই দুটা বল কিন্তু এই বিন্দুতে ক্রিয়াশীল,
তাহলে এদেরকে নিয়ে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, এদেরকে নিয়ে যদি একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সামান্তরিকটা হবে এরকম। তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর, এই সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এই দুটো বলের লব্ধি ক্রিয়া করবে। তাহলে এইটা মনে করো ফাইনাল লব্ধি, এটা হচ্ছে ফাইনাল লব্ধি, দ্যাট ইজ আর ভেক্টর। এটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কি ক্লিয়ার? তাহলে এই দুটার ক্রিয়াবিন্দু কি এখানে আসলে না, এদের ক্রিয়াবিন্দু হবে এটাকে বর্ধিত করার পরে এই বিন্দুতে। আমি যখন এই টুলটা নিয়ে এইভাবে বল প্রয়োগ করেছিলাম, তখন নিশ্চয় এই দুটা বলের লব্ধ, এই যে দুটা বল আমি ক্রিয়া করেছিলাম, এদের ক্রিয়াবিন্দু সংযোগ রেখার উপরে যদি না হতো, তাহলে তো এটা নড়তো না রে ভাই। আমি এখানে দুটা বল প্রয়োগ করেছি, লব্ধি কি আমার ওই যে ফ্যানের ওখানে ক্রিয়া করছে নাকি? ওখানে তো না, এখানেই ক্রিয়া করতেছে, রাইট? তার মানে কি, অ্যাকচুয়ালি এই যে দুটা বলের লব্ধি পি আর কিউ বলের ফাইনাল লব্ধি, তাহলে পি প্লাস কিউ, তাহলে এফ বল দুটা কিন্তু পরস্পরকে নিষ্ক্রিয় করে দিয়েছে, রাইট? শুধুমাত্র এখানে সাহায্যকারী বল হিসেবে এফ আর মাইনাস এফ ভেক্টরটা নেওয়া হয়েছে। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান, দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের যোগফলের সমান। মাথায় ঢোকাও, দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের যোগফলের সমান। তাহলে এখানে ছোট্ট করে লিখে রাখি আমরা, দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি, দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের যোগফলের সমান, তাদের যোগফলের সমান। কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মনের খাতায় একবারে স্মৃতির পাতায় লিখে রাখো। কি বোঝা যাচ্ছে না মোস্তাক? দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের, ওকে? কি ভাইজান ক্লিয়ার এতটুকু? বলো এটুকু ক্লিয়ার কিনা? দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের যোগফলের সমান, ওকে? ক্লিয়ার? এবার আমরা দেখব, এবং মনে রাখবা এই দুটা বলের লব্ধি অবশ্যই এই দুটা বল যেদিকে ক্রিয়া করে আছে এদেরও সমান্তরাল হবে, ওকে? তাহলে কি হচ্ছে, দুটা সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের যোগফলের সমান, এবং বল দুটা যেদিকে ক্রিয়াশীল তাদের সমান্তরালে ক্রিয়াশীল হবে। এবং এই লব্ধির ক্রিয়াবিন্দু কোথায় হবে? লব্ধির ক্রিয়াবিন্দু হবে এই দুটা সমমুখী সমান্তরাল বলের ক্রিয়াবিন্দু সংযোগ রেখাস্থ কোন একটা বিন্দুতে। তাহলে সংযোগ রেখাস্থ কোন একটা বিন্দুতে, মনে করো এটা সি, ওকে? তাহলে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধির মান হবে তাদের যোগফলের সমান। লব্ধির ক্রিয়াবিন্দু হবে বলদ্বয়ের ক্রিয়াবিন্দু সংযোগ রেখাস্থ কোন বিন্দুতে। বলদ্বয়ের ক্রিয়াবিন্দু, এখানে একটা ক্রিয়াবিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এই দুটা ক্রিয়াবিন্দু সংযোগ রেখাস্থ কোন একটা বিন্দুতে। কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এটাও লিখে রাখবো যে বলদ্বয়ের লব্ধির, তাহলে লব্ধির ক্রিয়াবিন্দু বেসিক ক্লাসে থাকতে হয় আসলে, বুঝলা? নইলে বুঝতে পারে না অনেকে। তাই লব্ধির ক্রিয়াবিন্দু কি হবে? বলদ্বয়ের সমান্তরাল বলদ্বয়ের ক্রিয়াবিন্দুর সংযোগ রেখাস্থ কোন একটি বিন্দুতে, সংযোগ রেখাস্থ কোন একটি বিন্দুতে, ওকে? তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে? তাহলে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি হবে
তাদের যোগফলের সমান এবং লব্ধির ক্রিয়াবিন্দু হবে বলদ্বয়ের ক্রিয়াবিন্দুর সংযোগ রেখাস্থ কোন একটি বিন্দুতে। এটা যেন মনে থাকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই ক্রিয়াবিন্দুটা এই দুটা বিন্দুকে কি অনুপাতে বিভক্ত করবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, মনে করো এটা হচ্ছে এ বিন্দু, এই এবারে দেখো একটু খেয়াল করো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ মানের দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি এ বি রেখাস্থ সি বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, এখন ওস্তাদ আমি এগুলোকে একটু নাম দেব। হ্যাঁ, কি কি নাম দেব বলো? এখানে নাম দিলাম হচ্ছে মনে করো এল, এটা এম, এটা এন। ওকে, এখানে দিলাম মনে করো এটা মনে করো জি, এটা মনে করো এইচ, এটা মনে করো ও। ওকে, এখন ভাইজান আমি যেটা বলতে চাচ্ছি যে লক্ষ্য করো, এই বলের এই যে এ এল ভেক্টর হচ্ছে তোমার এফ ভেক্টর, আর তোমাদের কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে তাহলে এইটুকু বলের মান কত? এইটুকু বলের মান হচ্ছে এফ। এইটুকু হচ্ছে তোমার পি ভেক্টর, বলের মান কত? পি। বলের মানকে পি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইজান, এইটুকু যদি পি বলের মান নির্দেশ করে তাহলে এইটুকু পি বলের মান নির্দেশ করবে, রাইট? তাহলে এই ওসিটা যদি একটা বলের মান নির্দেশ করে, এটা যদি একটা বলের মান নির্দেশ করে, এটা যদি একটা বলের মান নির্দেশ করে, এটা যদি একটা বলের মান নির্দেশ করে, তাহলে দেখো তো ভাইজান এই ত্রিভুজটা, অর্থাৎ আমরা এখানে দুইটা ঘটনা দেখতে পাবো। দেখো মোস্তাক, এ এল এম, এ এল এম যে ত্রিভুজ, কারণ এটা আর এটা তো সমান্তরাল। এ সি ও সদৃশ কোণী ত্রিভুজ, এ সি ও সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ। ওকে, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় সমান। এখন যদি বলি তাহলে এই ত্রিভুজের এ এল, এই ত্রিভুজের এ এল আর এই ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? এসি, ঠিক কিনা? এটা ইকুয়াল টু এই এ এল এম ত্রিভুজের এম এল, তাহলে এম এল এর অনুরূপ কোনটা বলো? তার অনুরূপ কোনটা? ওসি, ঠিক কিনা বলো? বা এ এল মানে এফ বলকে নির্দেশ করে, তাহলে এফ ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু এম এল, এম এল মানে পি বলকে নির্দেশ করে, পি ডিভাইডেড বাই ওসি হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বসাকল্যে তোমরা এখানে যেটা পাবা সেটা হচ্ছে এরকম যে পি ইন্টু এসি ইকুয়াল টু এফ ইন্টু ওসি। ইকুয়েশন নম্বর দাও এটা 1। কাহিনী তো এটা, রাইট? এটুকু বোঝা গেল কিনা? সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় সমান। এবার আসো ডান পাশের দুইটা ত্রিভুজ আছে সেটা দিয়ে একটু কাজ করি। দেখো এবারে বিজিএইচ, বিজিএইচ ত্রিভুজ এবং বিসিও, বিসিও তো সদৃশ কোণী, কি বলো তুমি? সদৃশ কোণী। বিজিএইচ যেরকম দেখতে, বিসিও দেখতে একই রকম, কোণগুলো সব সমান, সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে এই সদৃশ কোণী ত্রিভুজের এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে বিসি, বিজি এর অনুরূপ বিসি, তাহলে বিজি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু জিএইচ ডিভাইডেড বাই ওসি, এটা বলা যায়। এখন আসো বিজি বলের মান কত? এগুলো তো দৈর্ঘ্য বুঝাইছি। মাইনাস এফ ভেক্টর এর মান হচ্ছে এফ, এর মান হচ্ছে কিউ। ওকে, তাহলে বিজি মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু জিএইচ, জিএইচ মানে কিউ ডিভাইডেড বাই ওসি। তাহলে তোমরাই বলো এবার যে
আমার তাহলে কি থাকছে এখানে, তাহলে অতএব কিউ ইন্টু বি সি ইকুয়াল টু এফ ইন্টু ও সি। ইকুয়েশন নম্বর দাও এটা 2। কি ক্লিয়ার? ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে কিনা বলো, কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি পাসতে পারিসাও? হেভি ফকফকা দেখাচ্ছে তো, দেখো ক্লিয়ার হয়েছে কিনা দুটা ইকুয়েশন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরের ডান পার আর 2 নম্বরের ডান পার তো একই, তাহলে বাম পার সমান হবে। তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই কি পাই, পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। ওয়াও, এক্সেলেন্ট একটা জিনিস। এই জিনিসটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। দেখেছো, দুইটা সমমুখী সমান্তরাল বলের লব্ধি তাদের ক্রিয়াবিন্দু সংযোগ রেখাস্থ সি বিন্দুতে যখন ক্রিয়াশীল হচ্ছে, পি ইন্টু পি এর ক্রিয়াবিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব ইকুয়াল টু কিউ ইন্টু, দেখো তোমরা একটু চিত্রে দেখো, এই যে দেখো চিত্রে দেখো, পি ইন্টু পি এর ক্রিয়াবিন্দু হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব ইকুয়াল টু কিউ ইন্টু কিউ এর ক্রিয়াবিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্বের সমান। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে যদি আমরা একটু কথা বলি তোমাদেরকে এইভাবে, যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো এবার, বাহ, পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এসি, এটাও লিখতে পারি। এই যে বিসিটা এই পাশে ভাগ করলাম, এসিটাকে ওই পাশে ভাগ করলাম। কি ক্লিয়ার? ওকে, একবারে একের ক্লিয়ার কিনা বলো? এইবার আসো, ম্যাথমেটিক্স এর সৌন্দর্য তো এখানেই। মনে করো 3/4 যা 6/8ও কিন্তু তা 2 দিয়ে কাটাকাটি করলে 3/4 তো হয়। আবার এটা ইকুয়াল টু 9/12 কিন্তু তা, রাইট? এখন তুমি বলো, দুটা অনুপাত সমান হলে তাদের লবের যোগফল আর হরের যোগফলের অনুপাতও সমান হয়। এটাই তো এখানকার লজিক। দেখো, এটাও 3/4, এটাও 3/4, এটাও কিন্তু 3/4। তার মানে দুটা অনুপাত যদি সমান হয়, লবের যোগফল বাই হরের যোগফলের অনুপাতও সেটাই হবে। আবার লবের বিয়োগফল আর হরের বিয়োগফলের অনুপাতও সেটাই হবে, যখন যা ইচ্ছা করবা। তো আমি বললাম এই দুটো অনুপাত যেহেতু সমান, এটাই কাটতে লিখবো লব দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই হর দ্বয়ের যোগফল বিসি প্লাস এসি। লিখতে পারবো কিনা? তাহলে এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত। তাহলে আমি একটু এখানে সুন্দর করে একটু এর সৌন্দর্যটা বাড়িয়ে দিতে চাই। পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু পি প্লাস কিউ মানে বলদার লব্ধি, পি প্লাস কিউ মানে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি। তাই লব্ধিকে আমরা শুধু আর দ্বারা প্রকাশ করেছিলাম, লব্ধি আর, ডিভাইডেড বাই বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি মানে কি এবি। ভেরি গুড, তাহলে ওখানে লিখে ফেলো যে এটা হচ্ছে এবি। ওয়াও, এক্সিলেন্ট একটা সম্পর্ক পাইছি। দেখেছো, পি আর কিউ দুটা সমমুখী সমান্তরাল বল, আর হচ্ছে তাদের লব্ধি বল। এগুলো যদি মনেও না থাকে, লামির মামির কথা মনে করবা, উজ্জ্বলের কথা মনে করবা। উজ্জ্বল একটাই কথা বলে সব সময়, লামির কথা বলো, ত্রিভুজের সাইন সূত্রের কথা বলো, আর এই সমান্তরাল বলের কথা বলো, আমার কোনো আপত্তি নাই। যদি কোনো স্ট্রাকচারে 3টা সমমুখী সমান্তরাল বল দেখতে পাও অথবা 3টা সমান্তরাল বল দেখতে পাও, সেই 3টা সমান্তরাল বলের মধ্যে যে কোনো একটা যদি অপর দুটা বলের লব্ধি নির্দেশ করে, আগের গুলোতে লামি, ত্রিভুজের সাইন সূত্র, ওগুলোতে কোণ নিয়ে কাজ করতাম, রাইট? আর এখানে কি কাহিনী ঘটতেছে দেখো মোস্তাক, খুবই অবাক হয়ে যাবা। মনে করো এখানে একটা বল, এটা পি বল,
এখানে মনে করো একটা বল কিউ বল, আর এদের লব্ধি বল মনে করো এখানে লব্ধি বল এটা আর। ওকে, তুমি সবকিছু ভুলে গেছো, মনে করো এটা এল, এটা এম, এটা এন, তুমি এই সূত্র ভুলে গেছো। কিন্তু এই স্ট্রাকচারে কয়টা সমান্তরাল বল দেখতে পাচ্ছ? 3টা সমান্তরাল বল দেখতে পাচ্ছ, এবং একটা বল কিন্তু অপর দুটা বলের লব্ধি। আর যখন একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল থাকতো, এটা পি, এটা কিউ, এটা মনে করো আর, এটা লব্ধি, এটা আলফা, এটা বেটি। এখানে সাইন সূত্র কি করতাম? পি বল ডিভাইডেড বাই, তাহলে এখানে কি হতে হতো? একটা বিন্দুতে 3টা বল ক্রিয়াশীল হতে হবে, একটা বল হতে হবে অপর দুটা বলের লব্ধি। সেক্ষেত্রে সাইন সূত্র ইউজ করা যেত, যে পি ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন, পি ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে সাইন বিটাটা লিখতে কিনা বলো? কিউ ডিভাইডেড বাই কিউ বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন ইকুয়াল টু আর ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন। আর বাদে অপর দুটা বল কি কি আছে এখানে? পি, এবং এদের মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস বিটা। এটা লিখতাম যখন একটা বিন্দুতে 3টা বল ক্রিয়াশীল হতো, রাইট? আর এখানে কি একটা বিন্দুতে 3টা বল ক্রিয়াশীল, নাকি 3টা আলাদা আলাদা 3টা বিন্দুতে? তাহলে 3টা আলাদা বিন্দুতে, একই রেখাস্থ 3টা বিন্দুতে 3টা সমান্তরাল বল যদি ক্রিয়াশীল হয়, আর যদি একটা বল অপর দুটা বলের লব্ধি নির্দেশ করে, তাহলে মনে রাখবা পি ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্ব, অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পি বাদে অপর দুটা বলের ক্রিয়াবিন্দু কি? অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এম এন, পি ডিভাইডেড বাই এম এন ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ বাদে অপর দুটা বলের। তাহলে কিউ বাদে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব এল এন ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর বাদে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে এল এম। কি তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো ভাইজান? অত্যন্ত সুন্দর একটা জিনিস। কি ক্লিয়ার? হাসিব রায়ান, জীবনটাই কেমন হয়ে গেছে? কি ক্লিয়ার ভাইজান? বলো, কোনো আপত্তি আছে? একবারে ক্লিয়ার। ওকে, মাইশা, ফারজানা, মৌমিতা, নাইয়ান, ফারজানা অনেকদিন পরে ক্লাস করতেছে। কতদিন পর হাসি মাখা মুখ, অনেক বড় ধাক্কা পেলাম, কিচ্ছু বুঝছি না। আসমাউল, আসমাউল কেন? আসমাউল কেন বুঝছো না? প্রথম দিক থেকে না থাকলে বাবা এই ক্লাসে বোঝা সম্ভব না। আজকে বেসিক ক্লাস, বেসিক ক্লাসে কখনোই মিস করতে হয় না, এটা তোমাদেরকে বারবার বলেছি, ঠিক আছে? আর এই জিনিসটা দিয়ে আমি চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক করব, রাইট? কি কি অঙ্ক করব? আমি একটা উদ্দীপক পড়ে চিত্র আঁকবো। প্রথম কাজ হচ্ছে চিত্র আঁকা। দ্বিতীয় কাজ হচ্ছে আমি দেখব যে স্ট্রাকচারে টোটাল 3টা ফোর্স আছে কিনা। ওকে, সেই 3টা ফোর্সের মধ্যে একটা ফোর্স অপর দুটা ফোর্সের লব্ধি নির্দেশ করে কিনা। যদি করে তাহলে সরাসরি আমি এই সূত্র ইউজ করে অঙ্ক করে ফেলবো, রাইট? কোনো দিকে তাকাবো না আমি। হয়েছে? আজ কেন জানি খুব পাচ্ছে, মানে কি 5 মিনিট লেট করেছিল, 1 মিনিট লেট করলে হবে না। ওকে, ভেরি গুড। এবারে দেখো এই জিনিসটার অ্যাপ্লিকেশন দেখবো এবার আমরা। ওকে, প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম যে মনে করো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের দ্বন্দ্ব, কত দ্বন্দ্ব, একটা নির্দিষ্ট একক দৈর্ঘ্যের দ্বন্দ্ব। এই যে মনে করো আমি মোটা করে একটা, এটা মনে করো একটা লাঠি, ঠিক আছে? তাহলে এই লাঠিটার একটা ওজন আছে। ওকে,
তাহলে এর ওজন এর ভার কেন্দ্র থেকে সুষম দ্বন্দ্ব, ঠিক আছে মোস্তাক? এর ভার কেন্দ্র মনে করো এখানে, এর ভার কেন্দ্র থেকে খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল। ওকে, দ্যাট ইজ ডাব্লু ধরে নিলাম। ওকে, ডাব্লু ওজনের একটা সুষম দ্বন্দ্ব। ডাব্লু ইকাল টু তোমাকে দিয়ে দিলাম মনে করো কত দিব বলো, এটা মনে করো 50 কেজি ওয়েট, 50 কেজি ওয়েটের একটা সুষম দ্বন্দ্ব, অর্থাৎ 50 × 9.8 নিউটন। ওকে, দুইটা খুঁটির উপর স্থির অবস্থায় আছে। ওকে, এটা হচ্ছে এ বি দ্বন্দ্ব, এটা এ, এটা হচ্ছে বি। ওকে, এবং এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4 মিটার, বলে দিলাম তোমার প্রশ্নে বলে দিলাম। এটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার দৈর্ঘ্যের একটা সুষম দ্বন্দ্ব, ঠিক আছে মোস্তাক? তাহলে এটা হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুটা হচ্ছে তোমার ভার কেন্দ্র। কার ভার কেন্দ্র? ওই দ্বন্দ্বটার ভার কেন্দ্র। ওকে, তাহলে ভার কেন্দ্র মানে হচ্ছে তার মধ্যবিন্দু, সুষম দ্বন্দ্বের ভার কেন্দ্র তার মধ্যবিন্দুতে অবস্থান করে। তাহলে সি থেকে বি এর দূরত্ব কত? 2 মিটার, এটুকু জানা। প্রশ্নে বা উদ্দীপকে বলা আছে এরকম, এই দ্বন্দ্বটা এ বিন্দুতে একটা খুঁটি আছে, এই খুঁটি চাপ প্রয়োগ করবে কিন্তু উপরের দিকে, রাইট? নইলে তো ধরে রাখতে পারবে না। আর একটা খুঁটি বি বিন্দু থেকে 0.5 মিটার দূরে আছে, এই যে বি বিন্দু থেকে 0.5 মিটার দূরে আছে, দুইটা খুঁটি দিয়ে আটকে রাখা আছে, ব্রিজ মনে করো একটা, ঠিক আছে? এই লাস্ট মাথায় একটা খুঁটি, আর এখান থেকে 0.5 মিটার ভিতরে একটা খুঁটি, এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। তাহলে এখান থেকে এইটুকু দেওয়া আছে তোমার হচ্ছে 0.5 মিটার। ওকে, ক্লিয়ার? আমার প্রশ্ন, এই অবস্থায় স্ট্রাকচারটা আছে। ওকে, মনে করো তোমরা এই যে নদীর ধারে আই বাদে যাও, টি বাদে যাও, ইত্যাদি জায়গায় যাও, দেখবা মনে করো একটা আই বাদে যেমন ব্রিজ আছে, ব্রিজের শেষ মাথায় খুঁটি নাই, একটু ভিতরে খুঁটি দেওয়া আছে, এখানে একটা খুঁটি আছে। এখন তুমি কি করলা? তোমরা দুইজন বন্ধু বান্ধবী মিলে এখান থেকে হাঁটি হাঁটি পা পা করতে 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 এখানে গিয়ে মনে করো তোমরা দাঁড়িয়ে গেছো, এই যে এর উপরে দাঁড়াইছো, দিয়ে মনে করো দুইজনে পা ঝুলাচ্ছ নিচে, পানিতে পা ধুচ্ছ, ঠিক আছে? আমার প্রশ্ন, সর্বোচ্চ কত ওজনের বস্তু শেষ প্রান্তে রাখলে এই ব্রিজটা উল্টায় যাবে না? প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে? তো আমি ধরে নিলাম এই বি প্রান্তে সর্বোচ্চ W1 ওজন ঝুলানো যায়। কত ওজন ঝুলানো যায়? W1 বস্তু ঝুলানো যায়। এর থেকে যদি আর একটু বেশি, মনে করো তুমি আর তোমার বন্ধু বা বান্ধবী যাকে নিয়ে তুমি গেছো শেষ প্রান্তে বসে আছো, তোমাদের সর্বোচ্চ ওজন হচ্ছে W1। এরপরে তোমাদের গালে আসে, দুইজনের গালে দুইটা মশা আসে মনে করো বসেছে, মশার ওজন নেওয়ার মতো আর ক্ষমতা নাই তার, দুটা মশা পড়েছে আর মনে করো ওই উল্টে গেছে ব্রিজটা, দিয়ে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছ। তো আমি বলছি এর মানে কি, সর্বোচ্চ ওজন এখানে ঝোলানো যায় হচ্ছে W1। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু খুবই বেসিক জিনিস কাজ করবে। এখানে যখন সর্বোচ্চ ওজন ঝুলানো হবে তখন কিন্তু এটা উল্টানোর উপক্রম হবে, উল্টাবে না, তাহলে এর উপরে চাপ শূন্য। মনে রাখবা, যদি কোনো প্রান্তে, কোন একটা দ্বন্দ্বের কোনো প্রান্তে সর্বোচ্চ ওজন ঝোলানো হয়, তার অপর প্রান্তে বিদ্যমান খুঁটির উপরে চাপ হবে শূন্য। এই চাপ হবে শূন্য। কেন? আমি তোমাকে এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে মনে করো এটা হচ্ছে ব্রিজ, এই যে দেখো, এই যে সিস্টেমটা এরকম যে এখানে একটা খুঁটি আছে মোস্তাক, দেখো এখানে একটা খুঁটি আছে, আর এই খাতাটার ওজনটা খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল, এই ওজনটা এখান থেকে ক্রিয়াশীল, আর তোমরা যাই বসেছো এর উপরে বসেছো, যখন সর্বোচ্চ ওজন, যখন এই যে দেখো এখানে ওজন দিচ্ছি, এই খুঁটির উপরে কিন্তু আর চাপ নাই। দেখো এই যে দূরবর্তী খুঁটির উপরে চাপ আছে, এ তো ফ্রি হয়ে গেছে খুঁটিটা, এর উপরে কিন্তু কোনো চাপ নাই। তাহলে উল্টানোর উপক্রম হওয়ার মুহূর্তে, অর্থাৎ এখানে সর্বোচ্চ ওজন যখন থাকবে তখন দূরবর্তী খুঁটির উপরে চাপ হবে শূন্য। কি ক্লিয়ার? কি তোমরা কি বুঝতে পারছো ভাইজান? দূরবর্তী খুঁটির উপরে চাপ হবে শূন্য। কি ক্লিয়ার হয়েছে? তাহলে ভাইজান, তাহলে এখানকার উপরে চাপ শূন্য,
এখন আমাকে বলো এই গোটা স্ট্রাকচারে মোট কয়টা বল দেখতে পাচ্ছ মোস্তাক? এই চাপ তো শূন্য, তার উপরে কোনো লোড নাই। এখানে 50, এখানে W1, আর এখানে আছে একটা খুঁটি। তাহলে এটাকে যদি না উল্টায়, উল্টাবে না, বাট উল্টানোর উপক্রম হবে। তার মানে কি এই দুটা বলের লব্ধি এটা। তাহলে এই স্ট্রাকচারে তিনটা ফোর্স আছে কিনা? তিনটা সমান্তরাল ফোর্স। হ্যাঁ, একটা ফোর্স এদের লব্ধি নির্দেশ করে কিনা? কোন ফোর্সটা লব্ধি নির্দেশ করে? এইটা কি ঠিক কিনা বলো? তাহলে বলো তো ভাইজান, এই ডিস্টেন্স জানি, তাহলে এই ডিস্টেন্সটা কত কে বলতে পারবে? এইটুকু পুরাটুকু ছিল 4 মিটার, এইটুকু হচ্ছে 2 মিটার, এইটুকু 0.5 মিটার, তাহলে এইটুকু কত? 1.5 মিটার, রাইট? তোমার লাগবে W1, এটা দেওয়া আছে, এই দুটা ডিস্টেন্স জানা আছে, অঙ্ক শেষ। এইটুকুর আমার মান জানারই প্রয়োজন নাই। এটার উপরে কি চাপ? আমি কি শিখেছি ভাইজান? যদি কোনো একটা স্ট্রাকচারে তিনটা সমান্তরাল বল থাকে, একটা বল যদি অপর দুটা বলের লব্ধি নির্দেশ করে, তাহলে সেখানে আমরা ওই যে দূরত্বের ওই ইনভার্স সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে বলো মোস্তাক, W ডিভাইডেড বাই W বাদে অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্ব কত? 0.5। এটা ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই W1 বাদে অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্ব কত? 1.5। তোমার লাগবে W1, তাহলে বা W এর মান কত দেওয়া আছে? তাহলে 50 ডিভাইডেড বাই 0.5 ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই 1.5। গুণ করে দেখো, 50 ইন্টু 1.5 মানে 75, 75 ডিভাইডেড বাই 0.5 মানে 150, অর্থাৎ W1 ইকুয়াল টু 150 কেজি ওয়েট। অর্থাৎ তোমাদের দুইজনের ওজন সর্বোচ্চ 150 কেজি হতে হবে। ধরে নাও তোমার ওজন 80 কেজি, তোমার অমুকের ওজন 70 কেজি, ঠিক আছে? এই দুইজন মিলে 150 কেজি। এর বেশি আর একটা মশাও এসে যদি গালে একটা চুমা খায়, তাহলে কিন্তু ব্রিজ ভাঙ্গে পড়ে যেতে হবে নদীর মধ্যে। কি ঠিক? তাহলে আমি প্রশ্ন করব, তাহলে আমাদের ওই দ্বন্দ্বের বা ওই ব্রিজের শেষ মাথায় সর্বোচ্চ এত ওজন সহ্য করতে পারে, এর থেকে বেশি ওজন দিলেই ব্রিজটা ভাঙ্গে পড়ে যাবে, উল্টে যাবে। কে ক্লিয়ার ভাইজান? এটাই অ্যান্সার। কে ক্লিয়ার? বুঝতে পারলে কেনা? মোহাম্মদ তাহমিদ, এত রিস্ক নিয়ে প্রেম করতে যাওয়ার দরকার কি ভাই? চিড়িয়াখানাতে যাব, যাও গা। আমি তো তোমাকে প্রেম করতে যেতে বলিনি, তোমার বেড়াতে গেছো, দিয়ে দুইজনে মনে করে বসে আছো শেষ মাথায়, না বুঝে না শুনে, ঠিক না? কি ক্লিয়ার? তাহলে এ ধরনের যত অঙ্ক আছে আমি শুধু স্ট্রাকচার ড্র করব, আর এই ভাষাগুলো একটু লিখে নিতে হবে, ঠিক আছে? যে ধরি AB ইকুয়াল টু দ্বন্দ্বটির দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার, ঠিক আছে? সি দ্বন্দ্বটির ভারকেন্দ্র, সুতরাং CB ইকুয়াল টু 2 মিটার, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে খুঁটির এখানে একটা নাম দিবা ABC, এটা এখানে D দিবা মনে করো, ওকে? খুঁটি দ্বয়ের অবস্থান A এবং D। প্রশ্ন মতে DB ইকুয়াল টু 0.5 মিটার, অতএব CD ইকুয়াল টু 1.5 মিটার। তারপরে লিখবা B বিন্দুতে সর্বোচ্চ W ওজনের বস্তু রাখলে, লিখবা যে রাখা যায় আর কি। ধরি B বিন্দুতে সর্বোচ্চ W1 ওজনের বস্তু রাখা যায়, সুতরাং এ বিন্দুতে স্থাপিত খুঁটির উপরে চাপ হবে 0। এই কথাগুলো বলে নিবা। অর্থাৎ তোমার মনের ভাব প্রকাশ করার জন্য তোমার ভিতর থেকে যেটা আসবে সেটাকে বলা হয় ভাষা, ঠিক আছে? তাহলে অঙ্কের ভাষা এরকম। ওকে ভাইজান, ভেরি গুড। বুঝতে হলে ম্যাথ জানতে হবে, এটা সত্য কথা কিন্তু ভাইজান। আসলে আমরা ছোট ছোট জিনিস দিয়ে এখন আমরা একটু ইঞ্জিনিয়ারিং শিখতেছি। ইন ফিউচারে যখন তোমরা বড় বড় স্ট্রাকচারের ডিজাইন করবা, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের লাগবে, ঠিক আছে? বসেও শান্তি নাই। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবারে আসো, আরো কত অঙ্ক আছে রে ভাই।
মেলা অঙ্ক আছে এরকম। এবারে দেখো, আমি অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, কিন্তু কি জাদু করিলাম অঙ্ক শিখাইলাম, একেলাই অঙ্ক করতে পারি না ঘরেতে। এই ধরনের একটা অঙ্ক তোমাদের কুমিল্লা বোর্ডে এসেছিল রে ভাই, তো দেখতে পাইছি তোমাদের আফরুজ্জামান স্যারের 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার একটা অঙ্ক বলা আছে, এ বি একটি সুষম দ্বন্দ্ব, এর এ প্রান্তে 10 কেজি ওয়েট ঝুলানো হলে ওই প্রান্ত হতে 1 মিটার দূরে অবস্থিত একটি খুঁটির উপর অনুভূমিকভাবে স্থির থাকে। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি ওয়েট হলে দ্বন্দ্বটির ওজন এবং দৈর্ঘ্য নির্ণয় করো। ওয়াও, এক্সিলেন্ট প্রশ্ন। এটা সিলেট বোর্ডে এসছে। দেখো, সিলেট বোর্ডের প্রশ্ন, সিলেট বোর্ড 2001-এ এসছে। এই অঙ্কগুলো সব তোমার করে দেবো এখন। এ বি একটি সুষম দ্বন্দ্ব, সিলেট বোর্ড 2001-এ এসছে, তখন তোমরা অনেক ছোট। দেখো, অঙ্কটা হচ্ছে এরকম একটা এ বি দ্বন্দ্ব মস্তাক। ঠিক আছে, এ বি একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার এ বিন্দুতে একটা বস্তু ঝুলছে। ওকে, এই বিন্দুতে কত ওজন ঝুলছে মস্তাক বলো তো? 10 কেজি ওয়েট। তার মানে 10 × 9.8 না দিলেও হবে, কেজি ওয়েটে লিখে রাখো, 10 কেজি ওয়েট ঝুলছে। রাইট, এখন এর তো এই দ্বন্দ্বটার নিজস্ব একটা ওজন আছে, তার ওজন ভার কেন্দ্র থেকে, যদিও বা প্রশ্নে বলা নাই, তারপরেও তোমাকে ভার কেন্দ্র থেকে এর ওজনটা ঝুলাই দিতে হবে, ডাব্লু। রাইট, তাহলে এ বি দ্বন্দ্ব। রাইট, তোমার বলা আছে এ বি একটি সুষম দ্বন্দ্ব, এর এ প্রান্তে 10 কেজি ওয়েট ঝুলানো হলে ওই প্রান্ত হতে, যে প্রান্তে 10 কেজি ওয়েট ঝুলানো হয়েছে, ওই প্রান্ত হতে 1 মিটার দূরে, তাহলে এখান থেকে 1 মিটার দূরে এখানে একটা খুঁটি আছে, দেখেছো? এই দুটা ওজন মনে হচ্ছে নিচের দিকে থেকে টানে নামাবে, ঠিক কিনা? কিন্তু এদেরকে স্থির রাখতে গেলে নিশ্চয়ই এখানে একটা খুঁটি দিতে হবে। তাহলে এই যে খুঁটিটা, এই খুঁটি স্থির অবস্থায় রাখে। ঠিক আছে, তার মানে এই দুটা বলের লব্ধি হবে এটা, কারণ এই দুটা বলের লব্ধি আসলে এইদিকে ক্রিয়াশীল। এই লব্ধিকে যদি এটা নিষ্ক্রিয় না করতে পারতো, তাহলে কি স্থির রাখতে পারতো না? তাহলে এটা সি হচ্ছে মধ্যবিন্দু, এটা দাও ডি। তাহলে এইভাবে ধরে নেবা তোমরা। ওকে, এখান থেকে এইটুকু দেওয়া আছে 1 মিটার, এইটুকু দেওয়া আছে 1 মিটার মস্তাক। ঠিক আছে, এইটুকু কত আমরা জানি না, দ্বন্দ্বটার দৈর্ঘ্য তো দেওয়া নাই। আচ্ছা, আমি এইটুকু ধরে নিলাম, এইটুকু হচ্ছে এক্স মিটার, এইটুকু হচ্ছে এক্স মিটার ধরে নিলাম। তাহলে দ্বন্দ্বটার দৈর্ঘ্য হবে 1 + x × 2। তাহলে এক্স এর মান যদি আমরা কোনো ক্রমে বের করতে পারি, তাহলে অর্ধ দ্বন্দ্বের দৈর্ঘ্য হবে 1 + x, সেটার আবার দ্বিগুণ করলে বেড়ে যাবে, ঠিক কিনা? এই খুঁটির উপরে চাপের পরিমাণ দেওয়া আছে, খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি ওয়েট। তাহলে খুঁটির উপর চাপের পরিমাণ দেওয়া আছে 30 কেজি ওয়েট। ওকে, তাহলে মোস্তাক বলো তুমি, এই হচ্ছে স্ট্রাকচার। আমার অঙ্ক তো শেষ, বলেছে তোমাকে দ্বন্দ্বের ওজন বের করো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো, এই দুটো বলকে ধরে রেখেছে এই বলটা, ঠিক কিনা? তাহলে কি আমি বলতে পারি 10 + w = 30? তাহলে 10 + w = 30, অতএব w = কত? 20 কেজি ওয়েট। একটা অ্যান্সার হয়ে গেছে, দ্বন্দ্বের ওজন কমপ্লিট। তাহলে এটা = 20। ভেরি গুড। এবারে তোমাকে বলছে দ্বন্দ্বের দৈর্ঘ্য কত। তাহলে বলো, এই ওজনটা আমার জানা, এটা আমার জানা, এই দুটা বলের লব্ধি যেহেতু এটা, তাহলে কি আমি বলতে পারি সমান্তরাল বলের সূত্রানুসারে 10 / আর অপোজিট দৈর্ঘ্য কত? 10 / অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্ব x, এটা = 20 / অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্ব কত? 1। অতএব
এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 10/20 ইকুয়াল টু হাফ। তাহলে এক্স মানে হাফ মিটার, তাহলে এইটুকু হাফ মিটার। তাহলে অতএব দ্বন্দ্বের দৈর্ঘ্য, অতএব দ্বন্দ্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু 2, 1 প্লাস এক্স অর্ধেক, তার পুরাটা নির্ণয় করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 প্লাস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1.5 2 3, তাহলে 3 মিটার। দ্বন্দ্বের দৈর্ঘ্য 3 মিটার। অ্যান্সার শেষ। এই হচ্ছে অঙ্ক। কি ভাইজান, ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার? এ কোনো অঙ্ক বলো? এগুলো কোনো অঙ্ক? কানিস ফাতেমা মিমোসি লিখে দেন। কি লিখে দেবো? অত লিখে দিতে পারবো না, চিত্র দেখে বুঝাইলে অঙ্ক, তাই না বলো? বই পড়বা, বইয়ের অঙ্ক আছে, সুন্দর করে বলা আছে এ বি দ্বন্দ্বের এ বিন্দুতে 10 কেজি ওয়েট ঝোলানো আছে, ঠিক না? ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে খুঁটির উপর দ্বন্দ্বটি স্থির অবস্থায় রাখা আছে। তার দ্বন্দ্বটির ওজন না বলা কথা বুঝে নিতে হবে। কিছু কথা আছে না মনের কথা, যেগুলো না বলা কথা বুঝে নিতে হয়। কি ঠিক না বলো? হয়েছে? বুঝেছে? প্রান্ত মন্ডল অনেকদিন পরে ক্লাস করতেছে, তো যাই হোক, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার দেখো, এগুলো সব অঙ্কই তো হয়ে গেছে, আমি তো সবই পারি। আসনে কপাল যে ওর পোড়া, ভালোবাসলেই চোখের। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? কি লিখছে? দীপুমণির না বলা কথাগুলো বুঝতে পারি না। হাই হাই হাই, তাই নাকি? আমার না বলা কথা বুঝতে পারলেই হবে ভাইজান, আর কারো কথা বোঝার দরকার নাই। এতক্ষণ পরে আসতেছে অনেকে ক্লাস করতে, এসে কোনো লাভ নাই। আজকের প্রথম দিককার ক্লাস যারা না বোঝে, এইটুকু বুঝতে আসবে, সে চোখে অন্ধকার দেখবে। যতই তুমি 1000 ওয়াটের লাইট চোখের সামনে দাও না কেন, এগুলো কিচ্ছু বুঝবা না, ঠিক আছে? তাহলে সমান্তরাল বলের তোমরা সেই সকল অঙ্ক তোমরা ট্রাই করবা যে সকল স্ট্রাকচারে 3টা সমান্তরাল বল তৈরি হয়। এখানে কিন্তু আরো অনেক অঙ্ক আছে, 3টা 4টা 5টা সমান্তরাল বল থাকে, সেগুলো কিন্তু এখনো শেখায়নি। সেগুলো করতে গিয়ে দেখা গেল তুমি পারবা না, তখন তুমি মনে করবা এরে ভাই আমাদেরকে ভাই ফাঁকি দিল নাকি। আমি ফাঁকি দিইনি। 3টা সমান্তরাল বল যদি কোনো স্ট্রাকচার দেখতে পাও এবং একটা বল যদি অপর 2টা বলের লব্ধি নির্দেশ করে, সব অঙ্ক তামা হয়ে গেছে, ঠিক আছে? খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এইটুকুই বলেছি না, শুধু বেসিক জিনিস শেখাবো।